হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকে আমি তোমার সঙ্গে কথা বলবো একটা মেয়েদের কমন প্রবলেম নিয়ে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এটা কিন্তু বেশিরভাগ মেয়েই ফেস করে। তো ওই সেম প্রবলেম আমি নিজেও ফেস করছি, বহু দিন হয়ে গেছে, বহু বছর হয়ে গেছে। আর অনেক দিন আগে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও এই নিয়ে শেয়ার করেছিলাম, কিন্তু তখন আমি নিজেই সবটা ডিটেলসে ভালো করে বলতে পারিনি। তাই আজকে আমি তোমাদের সঙ্গে সবটা স্টেপ বাই স্টেপ শেয়ার করব যে আমার কি হয়েছে, আমি কীভাবে বুঝতে পেরেছি, তোমাদের যদি এই রোগটা হয় তোমরা কী করতে পারো, আমার বর্তমান কন্ডিশন কী, প্লাস আমি কী কী স্টেপ নিয়েছি, ভুল ঠিক সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি আজকে আমার রিপোর্টগুলো দেখানোর চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আমার হয়েছে টিউমার, ব্রেস্ট টিউমার, যেটাকে বলা হয় ফাইব্রোডেনোমা। তো টিউমার দু রকমের হয়, তিন রকমের হয়, প্রধানত দু রকমের, ম্যালিগন্যান্ট আর বিনাইন। তো আমার হচ্ছে বিনাইন। যাদের ম্যালিগন্যান্ট হবে সেটা তো খুবই ভয়ঙ্কর, ক্যান্সারাস টিউমার। কিন্তু বিনাইনটা একটু কম রিস্কি, সেই তুলনায় ক্যান্সার হওয়ার চান্সটা অনেকটা কম। তো আমার হচ্ছে বিনাইন টিউমার। আমার এই রোগটা আমি ধরা পড়েছে প্রথম হচ্ছে 2024-এর এপ্রিল মাসে। তো 2 বছরের বেশি হয়ে গেছে, ওই রোগটা আমি এখনও নিজের মধ্যে বয়ে চলেছি। পিসিওএস আর এই ব্রেস্ট টিউমার, এই প্রবলেমগুলো এখন প্রচুর পরিমাণে মেয়েদের হচ্ছে। তাই আমি বলবো সবাইকে সতর্ক থাকতে। এগুলো কেন হয়? এগুলো প্রথমত হয় হরমোনাল ইমব্যালেন্সের কারণে। পিসিওএস পিসিওডি যেমন হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়, ব্রেস্ট টিউমার কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়। এটা নিয়ে অনেকের ভুলভাল ধারণা থাকতে পারে, তো প্লিজ কোনো ভুলভাল ধারণা রাখবেন না। ডাক্তারের সঙ্গে কথা বলুন, আপনারা সার্চ করে নিতে পারেন, আমি অত ডিটেলসে যাচ্ছি না। তবে এটা হয় হরমোনাল ইমব্যালেন্সের কারণে। আর এই হরমোনাল ইমব্যালেন্স হতে পারে আপনার ডেইলি হ্যাবিটের কারণে, খাওয়া দাওয়া, ঘুম, টেনশন, নানারকম কারণে হরমোনাল ইমব্যালেন্সটা হতে পারে। তো আমি প্রথম ছোটোবেলা থেকে আমি এখানে গলায় বেশ কয়েকবার আমার টনসিল ফুলেছে। তো যখন আমার আমি ব্রেস্টে ফিল করি যে এরকম টিউমার মতো কিছু আছে, প্রথমে আমি ভেবেছিলাম যে হয়তো এরকম কিছু হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি কিন্তু কাউকে বলিনি। তো আমার একটা দিদি ছিলেন পরিচিত, তাকে আমি বলেছিলাম যে এরকম। তো সে আমাকে বলেছিল যে কিছু না, ঠিক হয়ে যাবে। তো আমিও সেইভাবে বসে আছি যে ঠিক হয়ে যাবে, কিছু হবে না। এরপর ভগবানের ইচ্ছায় আমার সামনে হঠাৎ করে ফেসবুকে একটা ভিডিও আসে এই ব্রেস্ট টিউমার নিয়ে। তার আগে কিন্তু আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে এরকম ব্রেস্ট টিউমার বলে কিছু হয় বা আমার হয়েছে। তো সেই ভিডিওটা দেখার পরে আমার সন্দেহ হয়। তো ধরুন আমার এখানে টিউমারটা হয়েছে, টিউমারটার উপরে যদি আমি এরকম চেপে ধরি, তারপর এইদিকে এরকম নাড়া দিলে আপনি দেখবেন যে টিউমারটা কিন্তু সরছে, মানে এদিক থেকে এদিকে সরছে, এবং একটা শক্ত ভাব মনে হবে যেটা এদিক থেকে এদিকে সরে। এরকম কিছু দেখলেই অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, কথা বলুন। তো আমি একদম ফাইল নিয়ে বসে পড়েছি, সবটা শেয়ার করব। তার আগে বলি, এই রোগটা কিন্তু 15 থেকে 35 বছর বয়সী যে কোনো মহিলার হতে পারে। শুধুমাত্র মহিলা নয়, এটা কিন্তু পুরুষদের ক্ষেত্রেও হয়, তবে চান্স অনেকটাই কম। আর এটা কিন্তু লেফট ব্রেস্টেই বেশি দেখা যায়, অথবা ব্রেস্টের আশেপাশে। তো আমার ক্ষেত্রেও কিন্তু একই জিনিসই হয়েছে। প্রথম যখন আমার সন্দেহ হয় যে আমার এরকম টিউমার হয়েছে, আমি আমাদের এখানে সবথেকে কাছে যে সদর হসপিটাল চুঁচুড়া, সেখানে দেখাই। আর তারপর আমার দেখা যায় চেক আপ করে যে আমার লেফট ব্রেস্টে 2টো টিউমার হয়েছে, একটা একটু বেশি বড়, একটা একটু ছোটো। আর তখনও পর্যন্ত কিন্তু আমার বাড়িতে কিছু জানতো না। তো যখন আমার কনফার্ম হই যে আমার ব্রেস্ট টিউমার হয়েছে, তারপর আমার বাড়িতে জানতে পারে। এরপর সেখানে আমি নিজের ট্রিটমেন্ট নিজেই শুরু করি। তো ডাক্তাররা আমাকে 6 মাসের মেডিসিন দিয়েছিলেন, সাজেস্ট করেছিলেন যে দেখো কী হয়। 6 মাসের মেডিসিন খাওয়ার পর আমার টিউমার কমেনি, বরং আরও বেড়ে গেছে। সাইজে যেমন ওই 2টো টিউমার বেড়েছে, ঠিক তেমনই আরও একটা টিউমার হয়ে গেছে। মানে আমার তখন 6 মাস পরে টিউমার হয়ে গেছে 3টে, আর যে 2টো ছিল সেগুলো সাইজে বেড়ে গেছে। তখন তারা আমাকে বলে অপারেশনের জন্য। অপারেশনের জন্য আমি সেখানে সমস্ত চেক আপ করি, পুরো রেডি। মানে আমি একটা ডেট যদি যাই হসপিটালে, তারা আমাকে অপারেশনের ডেট দেবে, সেই ডেটে গেলে আমার অপারেশন হয়ে যাবে। আর সেই মোমেন্টে আমি কিন্তু বেশ ছোটো, বাড়ি থেকে কোনোদিন সেভাবে কোথাও বেরোইনি। হসপিটালের সঙ্গে আমার কোনো সম্পর্ক সেরকম ছিল না, কারণ আমার বাড়িতে কোনোদিনই কারো সেরকম কোনো রোগ প্রবলেম হয়নি, আমারও হয়নি। তাই হসপিটাল ব্যাপারটাই আমার কাছে কেমন একটা অজানা ব্যাপার। তার মধ্যেও নিজে প্রত্যেক 2 দিন পর হসপিটালে যাওয়া, চেক আপ করানো, নিজের পুরো খরচা চালানো, সবটা নিজেকে করতে হয়েছে। অনেক কষ্টের মধ্যে করেছি, তবুও করেছি, কারণ নিজের ট্রিটমেন্ট নিজেকে করতে হবে, নিজেকে বাঁচতে হবে, এটা ভেবে। যাই হোক, সবটা যখন রেডি, তখন আমার বাড়ি থেকে আমাকে বলে যে এখানে অপারেশন করাতে হবে না, অপারেশন যখন করতে হবে তখন ভালো জায়গা থেকে করাবো। মানে আমাকে বাইরে নিয়ে যাবে। এবার বাইরে নিয়ে যাবে, আমি যতদূর শুনেছিলাম যে টিকিট কাটার মতো এরকম ব্যবস্থা হয়ে গেছিলো। তখন আবার কাজের সঙ্গে বাড়ির লোক কথা বলে তাদের ডিসিশন এটা নেয় যে তারা আমাকে কলকাতা মেডিকেলে দেখাবে, বাইরে নিয়ে যাবে না। তো কলকাতা মেডিকেল হসপিটালে যাওয়ার পর সেখান থেকে আমাকে আবার 6 মাসের ওষুধ দেয়, প্লাস চেক আপ দেয়। আমি চেক আপগুলো
যাই, চেক আপের ডেট দেয় 3 মাস 3.5 মাস পর এক একটা চেক আপ। তো 3 মাস 3.5 মাস পর আমি চেক আপ করাবো, সেই চেক আপটা দেখবে, দেখে ডাক্তার কী বলবে, প্লাস আমার আগের যে রিপোর্টগুলো ছিল সেগুলো দেখে ডাক্তার আমাকে আরও 6 মাসের ওষুধ দেয়। মানে আমার আরও লেট হচ্ছে। তো চুঁচুড়া হসপিটালে আমি মোটামুটি 8 মাস মতো ডাক্তার দেখিয়েছি। তারপর এদিক ওদিক করে কিছুটা সময় গেছে, এরপর গেছি কলকাতা মেডিকেলে। সেখানে গিয়ে আবার যদি 6 মাসের ডেট দেয়, ওই 6 মাসে আমার টিউমার আরও বাড়বে ওষুধ খাওয়ার পরে। তো আমার ভালো লাগেনি, মানে অতটা লেন্দি টাইম দিয়েছে, আমার একদম পছন্দ হয়নি। তাই আমি আর সেখানে ডাক্তার দেখাইনি, একদিনই লাস্ট। এরপর আমার একজন স্যার, তিনি আমাকে সাজেস্ট করেন বর্ধমান হসপিটালে দেখানোর জন্য। আর স্যারকে ধন্যবাদ, স্যার আমি আর মা গেছিলাম, তো আমাদের সঙ্গে স্যার হসপিটালে পর্যন্ত গেছিলেন। তো স্যার তো খুবই ভালো। যাই হোক, এবার ওই বর্ধমান হসপিটালে যাওয়ার পর যখন সেখানে অনেকক্ষণ ধরে লাইন দিয়ে ডাক্তারের কাছে গেলাম, আমি দেখছি ডাক্তার, আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ, আমাকে ডাক্তাররা দেখবে, তার আগে ডাক্তাররা গোল করে বসে, প্রায় 4-5 জন ডাক্তার গোল করে বসে তারা চা করে খাচ্ছে, আড্ডা দিচ্ছে। বাইরে পেশেন্টরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমি অনেকক্ষণ লাইন দেওয়ার পর ভেতরে ঢুকেছে দাঁড়িয়ে আছি। মানে ওদের কোনো কেয়ারই করছে না, ও সিরিয়াস না, কারণ প্রবলেমটা তো ওদের নয়, ওরা এই মাস গেলে ইনকাম পাচ্ছে, ওদের আর গায়ে লাগছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো সেখানেও আমার একদম ইচ্ছে হলো না যে আমি ওখানে দেখাবো। মানে ডাক্তারদের যে ওই বিহেভিয়ার, যে ওনাদের যে ক্যারেক্টার আমি দেখলাম, যে রূপটা, আমার আর ইচ্ছে হলো না যে ওখানে আমি দেখাবো। তো সেখানেও আমি দেখাইনি, চলে এসেছি। এরপর আমার মা আবার খোঁজ নেয় একটা ডাক্তার আমাদের এখানের, তার হাত ধরে বর্ধমানেই অন্য একটা পার্সোনাল ডাক্তারের খোঁজ নেয়। সেই ডাক্তারের কাছে আমি যাই। মজার ঘটনা হলো, আমি গিয়ে দেখি সেই ডাক্তারটা যার কাছে আমি বহুদিন আগে চুঁচুড়াতে দেখাতাম, মানে চুঁচুড়া হসপিটালে যে ডাক্তারকে আমি দেখাতাম, সেই ডাক্তারের কাছে আবার মা আমাকে নিয়ে গেছে পার্সোনালি দেখার জন্য। তো মাও জানতো না বা আমিও জানতাম না যে ওটা সেই ডাক্তারই। তো আমি যখন যাই, গিয়ে দেখি যে ওই ডাক্তার। তো তিনি আমাকে আবার ওরকম একই জিনিস বলেন, বা ওনার কাছে ডাক্তার দেখিয়ে আমি একবার ঠিক হইনি, আমার টিউমার আরও বেড়ে গেছে, আমি তার কাছে কোন ভরসায় দেখাবো। সেখানেও আমি দেখাইনি, আমি চলে এসেছি, আর যাইনি। এরপর শোনো, আমাদের হুগলিতে রয়েছে একটা হেলথ হোম, স্টুডেন্ট হেলথ হোম। তো আমি কলেজের সাহায্যে যোগাযোগ করে সেখানে যাই। সেখানে যাওয়ার পর সেখানে যিনি আমার ট্রিটমেন্ট করবে সে ডাক্তার ছিলেন না, ডাক্তার হচ্ছে কলকাতার। কিন্তু ওখানে কিছু লোক ছিলেন, তারা আমাকে বলেন যে তুমি ভর্তি হয়ে যাও, এরপর কিছুদিনের মধ্যে আমি ব্যাগপত্র গুছিয়ে কলকাতা যাব, সেখানে আমার অপারেশন হয়ে যাবে। এবার আমার এরকম একটা সিরিয়াস কন্ডিশন, সেখানে যে ডাক্তার আমার ট্রিটমেন্ট করবেন তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, তাকে আমি চিনি না, কী ট্রিটমেন্ট হবে, কী বিষয় বৃত্তান্ত, কোনো কথা আমি জানি না। আমি হুট করে এরকম করে চলে যাব, আমার ওই বিশ্বাস বা ভরসাটা সত্যি আসছিল না। ইভেন আমার একটু প্রবলেম আছে, আমি চট করে কোনো কিছু বিশ্বাস করতে পারি না। আর এখন তো হয় না, ডাক্তাররাও অনেক খারাপ হয়। তো আমাকে বললো আমি চলে যাব, দিয়ে অপারেশন করিয়ে নেবো, দিয়ে কী হবে, এরপরে তো আমার খারাপ কিছু হতে পারে। মানে ধরো, অপারেশন করানোর পর যদি সেটা ভালোভাবে না করা হয়, তাহলে ওই সেম জায়গা থেকে আবার টিউমার হতে পারে। তাহলে তখন আমি কী করবো? একটা জায়গায় কতবার অপারেশন করা যায়? বারবার করা যাবে না। আমার বয়স অল্প, তো একটা মানে লাইফ রিস্ক ব্যাপার হয়ে যাচ্ছে, খুব খারাপ কন্ডিশন। তো আমার একটুও ভরসা হয়নি। এরপর আমি ওনাদেরকে বলি যে আমি ডাক্তারের সঙ্গে একদিন কথা বলবো, আমি সেখানে গিয়ে একদিন কথা বলি ডাক্তারের সঙ্গে কথা বললে হয়তো আমি সেই কনফিডেন্সটা পাবো। তো ওনারা বললেন যে ঠিক আছে। এরপর আমাকে একদিন ওখানে হুগলিতেই আমাকে ডাকে, ওখানেই, যে ওখানে ডাক্তার নাকি সেদিনকে আসবে। আমি একদিনকে যাই, গিয়ে কত ঘন্টার পর ঘন্টা আমি সেখানে বসে আছি, আমি আর মা মিলে, যে ডাক্তারের সঙ্গে কথা বলবো। ওই দিনকে ওই হেলথ হোমে একটা প্রোগ্রাম ছিল, ডাক্তার প্রোগ্রামের মধ্যে এত ব্যস্ত, ইভেন যিনি আমাদেরকে নিয়ে গেছিলেন সেই লোকটাও এত ব্যস্ত যে আমাদেরকে একটু টাইম দিতে পারেননি, কথা বলেনি, অনেকক্ষণ বসেছিলাম। দিয়ে আমার বিরক্তি লাগলো, মায়েরও বিরক্তি লাগলো, চলো বাড়ি যাবো। আমি আর মা দুজনে বাড়ি চলে এলাম, ওনার সঙ্গে আর কথাই বলিনি আমি। এরপর আমার একটা ফ্রেন্ডের কাছে আমি শুনতে পারি যে একজন হোমিওপ্যাথি ডাক্তারের কথা, ওনার কাছে নাকি অনেকেই ট্রিটমেন্ট করে টিউমার নিয়ে ঠিক হয়েছে। তো সেই কথা শুনে আমি সেখানে যাই, সেখানে গিয়ে আমি ওষুধ খাই। প্রথম 3 মাস ওষুধ খাওয়ার পর হোমিওপ্যাথি, কিন্তু এবার এলোপ্যাথি নয়। আর এমনিও আমার যেহেতু প্রথম থেকেই না অপারেশন করার ইচ্ছে ছিল না, অপারেশনের একটা ভয় আমার সেদিনও ছিল, এখনও আছে, অপারেশন করার কোনো ইচ্ছে নেই আমার। তো ওই জন্য আমি ভেবেছিলাম যে মেডিসিনে যদি কমে দেখা যাক। তো 3 মাস ওষুধ খাওয়ার পর আমি ওনাকে বলি যে আমি চেক আপ করাবো। উনি বলে যে এত তাড়াতাড়ি চেক আপ করানোর প্রয়োজন নেই, তুমি আরও 3 মাস খাও, 6 মাস ওষুধ নাও, তারপরে তুমি চেক আপ করাও, তোমার কমছে, আমার মনে হচ্ছে কমছে। উনি এটা বলেন, কিন্তু আমি কোনো সিমটমস দেখতে পাচ্ছিলাম না। তা ওনার কথার উপর বিশ্বাস করে আমি 6 মাস ওষুধ খাই। 6 মাস ওষুধ খাওয়ার পর তারপরেও উনি চেক আপ করানোর কথা বলেন। আমি নিজেই বললাম যে এবার আমি চেক আপ করাবো, আপনি লিখে দিন, আমার টাকা যদি যায় কিছু চেক আপ করানোর জন্য, যাক, আমি তাও করাবো। দেন আমি চেক আপ করাই, চেক আপ করিয়ে দেখা যায় আমার টিউমার 3টের জায়গায় 4টে হয়ে গেছে এখন। বুঝতে পারছো? আর যে 3টে ছিল সেগুলোর কিন্তু সাইজ বড় হয়ে গেছে। প্লাস আমার লেফট সাইডে ছিল, এখন রাইট সাইডেও আমার ছোটো ছোটো কিছু টিউমারের গুটি দেখা দিচ্ছে।
শুধু তাই নয়, ইভেন আগে আমার কোনো পেন ছিল না, এরপর আমার পেন ফিল হতে শুরু করে, মানে টিউমারের ওখানে আমার তারপর থেকে পেন হতে শুরু করে। এরপর আমি কিছুদিন টাইম নিই, অনেক সার্চ করি, কেউ ছিল না হেল্প করার মতো, এবং আমি খুঁজে বের করি দমদমের একজন ডাক্তার যিনি ব্রেস্ট স্পেশালিস্ট, এবং তার পুরো ব্যাকগ্রাউন্ড আমি চেক করে আমার বেটার মনে হয়, তাই আমি এরপর সেখানে দেখানো শুরু করি। তো ওখানে আমি দেখাচ্ছি এই মোটামুটি 6 মাস, এখনও আমি ওখানেই দেখাচ্ছি। তো ওখানে যখন আমি যাই তখন এই যে আমার মাথার মধ্যে ছিল না অপারেশন করব না, এখনও ইভেন ইচ্ছা আছে অপারেশন না করার, কিন্তু তখন না আমি এই এত ভুল স্টেপ নেওয়ার পর তখন আমি ভেবে নিই, ভয় লাগলেও যে আমি অপারেশনই করাবো। আর ওনার কাছে কিন্তু আমি অপারেশন করানোর জন্যই যাই। তো ওনার কাছে যখন আমি প্রথম আবার যাই অপারেশন করবো বলে, উনি আমাকে আবার টেস্ট দেন। তো আমি যখন টেস্টগুলো মানে চেক আপগুলো আবার করার পর এবার আমার ধরা পড়ে পিসিওএস, মানে একটাই রক্ষে নেই, আরও একটা এমনি ব্রেস্ট টিউমার ছিল, তারপর পিসিওএস ধরা পড়েছে আমার। তো উনি আমাকে বললেন যে অপারেশন করাটা রিস্কি হয়ে যাবে। কেন? কারণ আমার যেহেতু অনেকগুলো টিউমার হয়ে গেছে, রাইট সাইডেরটা তো অপারেশন করাই যাবে না, এবং লেফট সাইডে যেগুলো রয়েছে তার মধ্যে একটা সাইজ এরকম ছোট, একটা বড়, একটা এরকম। এবার যেগুলো বড় সেগুলোর অপারেশন করে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ছোটোগুলো করলে খুব অসুবিধা, রিস্ক হয়ে যেতে পারে, যদি একটু থেকে যায় সেখান থেকে পরে আবার টিউমার হতে পারে, ইভেন রাইট সাইডে তো থেকেই যাচ্ছে। তো ওই জন্য উনি আমাকে সাজেস্ট করেন যে তুমি 6 মাস মেডিসিন খাও, একটা লাস্ট চান্স নাও আমার কাছ থেকে, যদি মেডিসিনে কোনো কাজ না হয় তখন তো আর কিছু করার নেই, তখন তুমি তাহলে অপারেশনই করে নিতে হবে রিস্ক হলেও। এরপর আমি আমার পরিচিত একজনের মাধ্যমে ব্যাঙ্গালোরে 2-3 জন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করাই, আমার রিপোর্টগুলো পাঠাই। সেখানেও ডাক্তাররা দেখে বলেন যে হ্যাঁ, এই এমন মানে টিউমারের সাইজগুলো এমন রয়েছে যে অপারেশন করাটা একটু রিস্কি প্রবলেম, মানে ছোটো সাইজগুলো অপারেশন করা যাবে না। তো এটা একটা সমস্যা থেকে যাচ্ছে, তো অপারেশন করা আর গেল না। তাই জন্য আমার মেডিসিনই চলছে এখনও অবধি, প্রায় 6 মাস হতে গেল, এরপর আবার ডাক্তারের কাছে যাবো। পিসিওএস যেহেতু আমার ধরা পড়েছে, তো গাইনোকোলজিস্ট দেখাতে বলা হয়, তার জন্য আমি আমাদের এখানেই আবার একজন গাইনোকোলজিস্টকে দেখাই। আমি চেক আপ করার পর ধরা পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি আমার কোনো সিমটম ছিল না পিসিওএসের, মানে আমার পিরিয়ড রিলেটেড কোনো প্রবলেম ছিল না। যখন আমি ডাক্তার দেখাই, ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ার পর থেকে আমার প্রবলেম শুরু হয়, মানে ওষুধ যবে থেকে খাচ্ছি তবে থেকে আমার পিরিয়ডের প্রবলেম হচ্ছে। তো আমি সেটা গিয়ে আবার যেখানে টিউমারের ডাক্তার দেখাই সেখানে বললাম, ওই ডাক্তার আমাকে আবার ওনাদেরই একজন ডাক্তারকে সাজেস্ট করলেন, আমি সেখানে দেখাই। দেখানোর পর উনি আমাকে বললেন যে তুমি মেডিসিন নিতেই হবে না কোনো, কারণ তোমার যেহেতু কোনো প্রবলেম নেই তার জন্য কোনো মেডিসিন নিতে হবে না। এবং আমার টিউমারের যিনি ডাক্তার তিনি বলেছিলেন যে পিসিওএসটা ঠিক না হওয়া পর্যন্ত অপারেশন এমনিও করা যাবে না, তাহলে সমস্যা হতে পারে। তো আমি কিছুদিন আগেই গেছিলাম ওই ডাক্তারের কাছে পিসিওএসে দেখানোর জন্য। তো উনি আমাকে বলেন যে অপারেশন করলেও কোনো সমস্যা নেই, কারণ আমার কোনো সিমটম যেহেতু নেই, আর আমাকে কোনো মেডিসিন নিতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু ডেইলি রুটিনটা একটু মেনটেন করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এগুলো। তো এতদিন একটা ভালো খবর আমি পেলাম পিসিওএসের দিক থেকে। আর টিউমারের ব্যাপারটা তো আমার এখনও মেডিসিন চলছে, 6 মাস প্রায় কমপ্লিট হতে যাচ্ছে, এরপর আমি ডাক্তারের কাছে আবার যাব। তো তখন রিপোর্ট করবো, আবার চেক আপ করবো, তারপর দেখা যাবে যে কী কন্ডিশন, সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আমার যে এই ভুল পদক্ষেপগুলো পরপর আমি নিয়েছি না, কেন নিয়েছি? কারণ প্রথম থেকে আমার পাশে কেউ ছিল না, হেল্প করার মতো, সাপোর্ট করার মতো কেউ ছিল না। অত অল্প বয়স আমার তখন, ইভেন এখনও আমি অতটা বড় হইনি, অতটা চালু হইনি, ইভেন আমার ইনকামও নেই যে আমি নিজে কিছু করব। তার মধ্যেও বহু কষ্টে আমি নিজের পড়াশোনা তো নিজে চালাই, টিউশন পড়িয়ে প্লাস স্কলারশিপ আছে সেগুলো দিয়ে বহু কষ্টে আমি নিজের ট্রিটমেন্ট প্রথম থেকে চালিয়েছি। প্রথম থেকে আমি কিন্তু ফ্যামিলি থেকে সেরকম একটা সাপোর্ট পাইনি, সেরকম একটা সাপোর্ট পাইনি বলতে কি প্রায় পাইনি বললেই চলে। তো নিজে চালিয়েছি। তো ফিনান্সিয়াল প্রবলেম, মানি প্রবলেম প্রচুর ছিল, তার জন্য এই ভুল স্টেপগুলো আমি নিয়ে ফেলেছি, কিছু করার নেই। কারণ এই যে হসপিটাল বারবার করে আমি হসপিটাল যাচ্ছি এখানে সেখানে, স্টুডেন্ট হেলথ হোম, কেন? যাতে খরচাটা কম হয়। আমার মাথার মধ্যে এটা ছিল, কারণ আমার কাছে টাকা নেই, তো এই জন্য একটা ভুল হয়েছে। প্লাস চেনা পরিচিত নেই যে কেউ আমাকে হেল্প করবে, যে এই ডাক্তারের কাছে যাও, এ ভালো বা কিছু এখানে নিয়ে যাবে, সে হেল্পটা নিয়ে আমার সঙ্গে যাওয়ার মতো কেউ নেই। প্লাস আমার ফ্যামিলিতে কোনো এক্সপিরিয়েন্স নেই ডাক্তার দেখানো বা এইসব বিষয় নিয়ে, কোথায় গেলে কি হয় না হয়, এরকম নানা কারণে এই ভুল স্টেপগুলো আমি নিয়ে ফেলেছি।
মানে ভুল হয়ে গেছে আমার স্টেপগুলো নিতে। ইভেন এখনও যে স্টেপ ডিসিশানটা নিয়েছি সেটাও আমি নিজে নিজে নিয়েছি, আমি ডাক্তার দেখাচ্ছি দমদমে, ওখানে আমি নিজেই তো জানি না যে এটা ঠিক না ভুল। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই ভুলটা একদমই করো না। যদি কারো এটা এরকম প্রবলেম হয় বা যে কোনো প্রবলেম, অবশ্যই তাড়াতাড়ি করে ডাক্তারটা দেখাও, ট্রিটমেন্ট করো, আর পারলে পার্সোনালভাবে করো। কারণ আমি যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, পার্সোনালি আমি যে দেখলাম সরকারি যে জিনিসগুলো আছে না সেগুলো একদম মানে চলে না। আমি নিজে দেখেছি, প্রথম থেকে চুঁচুড়া সরকারি হসপিটাল, কলকাতা সরকারি হসপিটাল, বর্ধমান সরকারি হসপিটাল, হেলথ হোম স্টুডেন্টদের জন্য সরকার ব্যবস্থা করেছে। প্রত্যেকটা জায়গা থেকে গিয়ে আমি কিন্তু মানে আমার এক্সপিরিয়েন্স তো খুব খারাপ ছিল, ভালো কিছু আমি কিন্তু পাইনি। তো ওভারঅল পুরো এক্সপিরিয়েন্স থেকে তোমরা বুঝতে পারলে যেটা ভালো হবে সেটাই করো, আমি এটাই বলবো শেষমেশ। আপাতত আর কিছু বলার নেই, সবাই ভালো থেকো, আমার জন্য আশীর্বাদ করো যেন এবার আমি কিছু কদিন পরে যখন আমি ডাক্তারের কাছে যাবো যেন কিছু ভালো কিছু শুনতে পারি। কারণ এই যে হাসতে হাসতে আমি ভিডিওগুলো করছি না, এই হাসিটার পিছনে অনেক কষ্ট আছে, অনেক জার্নি আছে। যাই হোক, তো আশা করবো এবার ভালো কিছু হবে, তা নাহলে আমি নিজেই টেনশনে শেষ হয়ে যাবো। তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব বা ফলো যে যেখান থেকে দেখছো করে দিও প্লিজ, পাশে রেখো, তোমাদের হেল্পটা আমার দরকার। টাটা।